সন্ত্রাসীদের আস্তানা জঙ্গল সলিমপুরে হেলিকপ্টার সাঁজোয়া যান নিয়ে বড় অভিযানে যৌথ বাহিনী। প্রতিরোধের চেষ্টা দুর্বৃত্তদের, বিপুল অস্ত্র সহ গ্রেপ্তার 15। প্রত্যর্পণ চুক্তি মেনে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার 2 আসামিকে ফিরিয়ে আনা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুশাসন নিশ্চিতে চলবে কঠোর অভিযান। এবং মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসীদের পরিবারে মাতম। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি, পাশে থাকার আশ্বাস সরকারের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা রাত্রি। চট্টগ্রামে অস্ত্রের ঝনঝনানি, হুটহাট গোলাগুলি, হত্যা আর সন্ত্রাসীদের অবাধ বিচরণ ঠেকাতে এবার বড় ধরনের অভিযানে নামল যৌথ বাহিনী। সন্ত্রাসীদের আস্তানা জঙ্গল সলিমপুরে এই অভিযানে হেলিকপ্টার সাঁজোয়া যান সহ অংশ নিয়েছে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর প্রায় 3000 সদস্য। ভোর থেকে চারপাশ ঘিরে অভিযান শুরু হয়, তবে দুর্বৃত্তরা প্রবেশ পথে প্রতিবন্ধকতা তৈরি করলেও অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার সহ গ্রেপ্তার হয় 10 থেকে 15 জন। এ নিয়ে আরও জানাতে অভিযান স্থল থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং এখনো অভিযান চলছে কিনা? অভিযানের যে বাহিনীগুলো অংশ নিয়েছিল এবং তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থল ত্যাগ করেছেন এবং ঘটনাস্থল ত্যাগ করার সময় আমরা র্যাবের যে চট্টগ্রাম 7-এর যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে প্রায় 15 জনের মতো সন্ত্রাসীকে তারা আটক করেছেন এবং এর পাশাপাশি তারা কিন্তু কবরস্থানের পাশে একটি নালা থেকে পরিত্যক্ত অবস্থায়, বস্তাবন্দি অবস্থায় অনেক অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছেন এবং সেই অস্ত্রগুলোর মধ্যে দেশি এবং বিদেশি 2 ধরনের অস্ত্র রয়েছে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে এই অভিযান চলমান থাকবে এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এখানে একটি র্যাব এবং পুলিশের পৃথক 2টি ক্যাম্প স্থাপন করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে তারা অবস্থান করবেন। এবং র্যাবের অধিনায়ক হাফিজুর রহমান তিনি যেটি জানিয়েছেন যে অভিযানের যখন চালান তখন তারা কিন্তু বেশিরভাগ স্থানেই দেখেছেন যে এলাকাটি পুরুষশূন্য হয়ে গিয়েছে এবং বেশিরভাগ বাসাবাড়িতে নারী সদস্য এবং সেই সাথে স্কুল পড়ুয়া যে সকল তরুণ বা কিশোররা রয়েছেন তারাই কিন্তু এলাকাটিতে অবস্থান করছিলেন এবং তিনি বলছিলেন যে এর মাধ্যমেই মূলত বোঝা যায় যে এখানে অনেকেই রয়েছেন যারা অপরাধের সঙ্গে জড়িত এবং তারা কিন্তু খবর পেয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে গা ঢাকা দিয়েছেন। তবে তিনি হুঁশিয়ার করেছেন যে কোনো ধরনের এইখানে অবস্থান করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করা হয়েছে এবং তারা বলছেন যে সরকারেও এই ব্যাপারে ওয়াকিবহাল রয়েছেন এবং এখানকার যে সন্ত্রাসী তৎপরতা সেটি বন্ধে কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য বদ্ধপরিকর রয়েছেন। এবং তারা বলছেন যে এখানে মূলত যেই অভয়াশ্রম সন্ত্রাসীদের সেখানে তারা সড়কটিতে কিন্তু বিভিন্ন বৈদ্যুতিক পিলার, বিভিন্ন দোকান কিংবা বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নজরদারি করত এবং সেই সিসিটিভি ক্যামেরাগুলোও কিন্তু তারা জব্দ করেছেন। প্রায় শতাধিক সিসিটিভি ক্যামেরা কিন্তু এই যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথ থেকে একটি অংশ পর্যন্ত সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল এবং সেটি তারা জব্দ করেছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এইগুলো মূলত অবৈধ উদ্দেশ্যেই এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল এবং তারা এই ধরনের অবৈধ কার্যক্রম বা সন্ত্রাসী কার্যক্রম আর করতে দেবেন না। রাত্রি চট্টগ্রামে চলছে যৌথ বাহিনীর অভিযান, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান। প্রত্যর্পণ চুক্তি মেনে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার 2 আসামিকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ বিষয়ে তৎপরতা চালাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। দুপুরে কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। এ সময় জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেবো না, আইনের আওতায় নিয়ে আসবো। সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও তাই। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই ইরানের মিসাইল হামলায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণ হারিয়েছেন কয়েকজন বাংলাদেশি প্রবাসী। নিহতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের মোশাররফ হোসেন ও কিশোরগঞ্জের বাচ্চু মিয়া। এছাড়া আমিরাতে নিহত হয়েছেন মৌলভীবাজারের আলী আহমদ।
স্বজন হারিয়ে শোকাহত পরিবারগুলোর একটাই দাবি, দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা। একই সঙ্গে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরিবারের অভাব ঘোচাতে ৮ বছর আগে ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেন। আল খারিজ শহরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন তিনি। রোববার ইরানের মিসাইল হামলায় থেমে যায় তার জীবন সংগ্রাম। গভীর রাতে মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। তারপর আমি তো ফোন দিই, ফোন যায় না। পরে আমার আরেকটা বাসুর বিদেশ থাকি, এটি খবর কইতেছে হ্যাঁ যে এটা মারা গেছে। আল্লাহ যার পিঠা ফুলান থেকে গেছে, কার কাছে থেকে গেলো, কার কাছে মানুষ করবো না, কেরা মানুষ করবো। এদিকে একই হামলায় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার প্রবাসী বাচ্চু মিয়াও নিহত হন। সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ইফতারের আগ মুহূর্তে বিস্ফোরণে প্রাণ হারান তিনি। বাচ্চু মিয়ার 2 মেয়ের একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। পরিবারের স্বপ্ন পূরণের জন্য 8 বছর আগে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তিনি, কিন্তু মিসাইল হামলায় ভেঙে গেল সেই স্বপ্ন। তার লাশের শুনছি যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হয়েছে, যতটুকু আছে এতটুকুই যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। আমার বাবার লাশ জাতীয় সরকার বাংলাদেশে নিয়ে আসে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মৌলভীবাজারের আলী আহমদের মরদেহ সোমবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংকটে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার। আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের সহায়তায় কাজ করছে সরকার। এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। পরিবারের মুখে হাসি ফোটাতে দূর প্রবাসে পাড়ি জমান এসব শ্রমিক, কিন্তু আকস্মিক যুদ্ধে থেমে গেছে, মুছে গেছে স্বপ্ন, নিঃস্ব করে দিয়েছে একাধিক পরিবারকে। শামসুল আরেফিন, এখন। সরকারের বেঁধে দেয়া সীমা মেনেই সারা দেশে চলছে জ্বালানি তেল বিক্রি। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছে না গ্রাহকরা। সরবরাহ সংকটে কিছু কিছু পাম্পে বন্ধ রয়েছে বিক্রি, এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চট্টগ্রামে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় কিছু পাম্পে সীমিত আকারে তেল মিললেও নগরের বেশিরভাগ পেট্রোল পাম্প তেল বিক্রি বন্ধ রেখেছে। শেহরির পর থেকে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিচ্ছেন যানবাহনের জ্বালানি। সরকারে বলতেছে তেল আছে, মজুদ তেল আছে, কিন্তু ফার্মে এলে তেল দিচ্ছে না। এটা তো বড় ধরনের সিন্ডিকেট করতেছে। চাহিদার পরিমাণ তো আমরা পাচ্ছি না, যে পরিমাণ আমরা তেল পাচ্ছি কাস্টমারকে সেই পরিমাণে তেল দিচ্ছে। জ্বালানি তেলের সংকটে নওগাঁয় রোববার দুপুর থেকে বন্ধ রয়েছে জেলার 42টি ফিলিং স্টেশন। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও যানবাহন চালকরা। বর্তমান তেল পাওয়া যাচ্ছে না, কোনো পাম্পে আর তেল পাওয়া যাচ্ছে না। তেল কোনো মহাজন কিনতে পারেনি, কিনলে পরে আসলে আপডেট দেওয়া হবে। ফেনীতেও পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে ডিজেল, পেট্রোল, অকটেন সহ তেলের সংকট। ব্যবসায়ীরা জানান, ডিপোগুলো তেল সরবরাহ না করার কারণে অর্ধেকের মতো পাম্প প্রায় বন্ধ রয়েছে। এদিকে তেল নিতে এসে না পেয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে পরিবহন চালকদের মধ্যে। এটি কোনো কৃত্রিম সংকট কিনা সে বিষয়ে ভেবে দেখা উচিত বলেও জানান তারা। পাম্পগুলো বন্ধ করে রাখছে, ইচ্ছাকৃতভাবে এগুলো বন্ধ করে রাখছে। এটি সিন্ডিকেট তৈরি করে ওরা বাড়তি রেটে বিক্রি করার জন্য এই কাজগুলো করতেছে। নেত্রকোনার ফিলিং স্টেশনগুলোতেও কাটেনি জ্বালানি তেলের সংকট, তবে সরকারি নির্দেশনা মেনে কিছু স্টেশনগুলোতে বিক্রি হচ্ছে তেল। জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কায় আগে থেকেই গ্রাহকরা তেল সংগ্রহ করায় বাজারগুলোতে কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। এছাড়াও ফিলিং স্টেশনগুলোতে বোতল কিংবা ড্রামে তেল না পাওয়ায় বিপাকে কৃষকরা। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে দেশের বাজারেও। এমন বাস্তবতায় দেশের জ্বালানি সরবরাহ ঠিক রাখতে মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার এবং দূরপাল্লার বাসের জন্য প্রতিদিন 220 লিটার তেল বিক্রির নির্দেশনা দিয়েছে সরকার। আফনান অপসরা, এখন। চট্টগ্রামে বিপুল পরিমাণ তামাকজাত পণ্য ও শুটকি সহ 2 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সকালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, রোববার পতেঙ্গা থানার চায়নাঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কাঠের ট্রলারও জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায় বন্দরের বহির্নোঙর থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে এসব পণ্য ট্রলার যোগে কর্ণফুলী নদীতে আনা হচ্ছিল। সন্দেহজনক গতিবিধি দেখে ট্রলারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলারের ভেতরে বস্তায় লুকিয়ে রাখা প্রায় 1,20,00,000 টাকার মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং প্রায় 1,000 কেজি শুটকি জব্দ করা হয়। আটক পাচারকারী জব্দকৃত ট্রলার ও মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে একযোগে 3টি সরকারি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে অফিস খুলতে এসে বিষয়টি নজরে আসে কর্মকর্তা কর্মচারীদের। রোববার মধ্যরাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়, সাব রেজিস্ট্রার অফিস এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে এই চুরি হয়। পুলিশ জানায় দুর্বৃত্তরা 3টি দপ্তরের প্রবেশদ্বারের তালা ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় আলমিরায় থাকা বিভিন্ন নথিপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। গুরুত্বপূর্ণ কোনো নথি চুরি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। সকাল 7:30টায় গরু বোঝাই একটি নসিমন ও সিএনজির সংঘর্ষে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নাটোরের লালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজিটি বাঘা উপজেলায় যাচ্ছিল। এ সময় চণ্ডীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির 3 যাত্রী নিহত সহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত 3 জনের মধ্যে একজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। রাজবাড়ীর বালিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে পাটের গুদাম সহ অন্তত 20টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল 10:30টার দিকে উপজেলার বহরপুর বাজারে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এর আগেই বাজারের অন্তত 20টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।